বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের শুভেচ্ছা। আজকের ক্লাসে আমি তানিয়া সুলতানা, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, দৌলতপুর কলেজ, দিবানৈশ, দৌলতপুর, খুলনা। সম্মান প্রথম বর্ষের ব্যবসায় পরিচিতি বিষয়টি থেকে আজকের এই ক্লাস। আলোচ্য বিষয় থাকবে ব্যবসায়ের আওতা, পরিধি অথবা বিষয়বস্তু অথবা ক্ষেত্র। তো ব্যবসা বাণিজ্য ও পণ্য বিনিময় সাধারণভাবে একই রূপ মনে হলেও ব্যবসা শব্দটির অর্থ, আওতা, পরিধি অত্যন্ত ব্যাপক। মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্যদ্রব্য, সেবাকর্ম উৎপাদন, বন্টন ও এর সহায়ক যাবতীয় কাজের সমষ্টিকে আমরা ব্যবসা বলে থাকি। ব্যবসায়ের ক্ষেত্রে উৎপাদন সংক্রান্ত কাজ শিল্পের মাধ্যমে এবং বন্টন সংক্রান্ত কাজ বাণিজ্যের মাধ্যমে সম্পাদিত হয়। বন্টনের ক্ষেত্রে ক্রয় বিক্রয় বা পণ্য বিনিময় মুখ্য কাজ হিসেবে গণ্য হয়। অন্যান্য কাজ পণ্য বিনিময়ের সহায়ক কার্যগুলি হিসেবে বিবেচিত হয়। তাই ব্যবসাকে আমরা একটি সমীকরণের মাধ্যমে উপস্থাপন করতে পারি। যে সমীকরণটির মাধ্যমে ব্যবসাকে উপস্থাপন করা যায় সেটা আমি বোর্ডে লিখে দিচ্ছি। দেখো, যদিও আমাদের বোর্ডে আজ একটু জায়গার স্বল্পতা রয়েছে, তারপরে আমি একটু সাইড করে লিখছি, তোমরা দেখো। B equal to summation I plus summation T. Summation T plus summation AT. এটা হলো ব্যবসায়ের সমীকরণ। এই সমীকরণের মাধ্যমে ব্যবসাকে প্রকাশ করা যায়। তো আমরা এখানে আরেকটু লক্ষ্য করি, এখানে বিজনেস, B equal to বিজনেস, বিজনেস অর্থাৎ ব্যবসা। সামেশন I সমান টোটাল অফ ইন্ডাস্ট্রি দেখো, সামেশন I সমান টোটাল অফ ইন্ডাস্ট্রি অর্থাৎ শিল্পীয় কার্যকলাপের সমষ্টি। আর এরপর রয়েছে সামেশন I প্লাস সামেশন T। সামেশন T সমান টোটাল অফ ট্রেড। সামেশন T সমান টোটাল অফ ট্রেড। অর্থাৎ পণ্য বিনিময় সংক্রান্ত যে কাজ, সেই কাজের সমষ্টি হলো টোটাল অফ ট্রেড। এরপর সামেশন I প্লাস সামেশন T প্লাস সামেশন AT। সামেশন AT অর্থাৎ টোটাল অফ অক্সিলারিজ অফ ট্রেড।
এ টি। auxiliaries of trade। অর্থাৎ টোটাল অফ অক্সিলারিজ অফ ট্রেড অর্থাৎ ক্রয় বিক্রয় সংক্রান্ত সহায়ক কাজের যে সমষ্টি সেটা। তো এটা ছিল আমাদের ব্যবসায়ের সমীকরণ। এই সমীকরণের মাধ্যমে আমরা ব্যবসাকে প্রকাশ করে থাকি। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই সমীকরণটি অবশ্যই মুখস্থ করে রাখবে, কারণ এটি তোমাদের অনেক সময় ব্রিফ কোশ্চেনে আসে অথবা সংক্ষিপ্ত কোশ্চেনেও আসতে পারে। তো ব্যবসায়ের আজ আমরা যেটা জানবো, ব্যবসায়ের আওতা, পরিধি অথবা বিষয়বস্তু অথবা ক্ষেত্র, যে নামেই তোমাদের পরীক্ষাতে আসুক না কেন, উত্তর কিন্তু একই হবে। যেটাই আওতা সেটাই পরিধি, আবার সেটাই বিষয়বস্তু এবং ক্ষেত্র, একই কথা। তো দেখো, ব্যবসায়ের এই যে আমি একটি চার্ট আঁকিয়েছি। ব্যবসায়ের যে আওতা, ব্যবসাটা প্রথমে 3 ভাগে ভাগ করা যায়: শিল্প, বাণিজ্য এবং প্রত্যক্ষ সেবা। তো এই শিল্পের মধ্যে কি কি রয়েছে? প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প, নির্মাণ শিল্প, উৎপাদন শিল্প এবং সেবা পরিবেশন শিল্প। আমি একটি একটি করে আলোচনা করব, তোমরা একটু মনোযোগ দিয়ে ক্লাসটি লক্ষ্য করো। এই শিল্পটা আসলে কি? শিল্পের কাজ হলো প্রকৃতি প্রদত্ত সম্পদাদির একটা আকৃতিগত পরিবর্তনের মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী করা। শিল্পকে আবার ভাগ করা যায়, এই যে শিল্পের যে ভাগগুলো রয়েছে: প্রজনন শিল্প। নাম্বার 1-এ আসি, প্রজনন শিল্প। যে শিল্পে উৎপাদিত সামগ্রী পুনরায় সৃষ্টি বা উৎপাদনের কাজে ব্যবহৃত হয় তাকে আমরা প্রজনন শিল্প বলে থাকি। যেমন নার্সারি, তারপর হ্যাচারি, হাঁস মুরগির খামার, এগুলো হলো প্রজনন শিল্প। তারপর নাম্বার 2-এ রয়েছে নিষ্কাশন শিল্প। নিষ্কাশন শিল্পে আসলে যে শিল্পের প্রচেষ্টার মাধ্যমে ভূগর্ভ, পানি বা বায়ু হতে সম্পদ উত্তোলন বা আহরণ করা বোঝায়, যেটাকে সম্পদ উত্তোলন বা আহরণ করা হয় তাকে নিষ্কাশন শিল্প বলে। যেমন খনিজ পদার্থ আমরা উত্তোলন করে থাকি, ভূগর্ভ থেকে খনিজ পদার্থ উত্তোলন করা হয়, মৎস্য শিকার করা হয়, এইগুলো হলো নিষ্কাশন শিল্পের অন্তর্ভুক্ত। তারপর নাম্বার 3-এ রয়েছে নির্মাণ শিল্প। নির্মাণ শিল্পটা হলো যে প্রচেষ্টার মাধ্যমে রাস্তাঘাট, সেতু, বাঁধ, তারপর দালান কোঠা, এগুলো নির্মাণ করা হয়, সেটা হলো নির্মাণ শিল্প। তারপর নাম্বার 4-এ রয়েছে উৎপাদন শিল্প। তো কাঁচামালকে প্রক্রিয়াকরণের মাধ্যমে এর রূপগত যে একটা উপযোগ সৃষ্টি করা হয়, করে মানুষের যে ব্যবহার উপযোগী পণ্যে উপযোগী করে তোলা হয়, সেটাই হলো, এই শিল্পটাই হলো উৎপাদন শিল্প। যেমন ইস্পাত শিল্প, ময়দা, বস্ত্র শিল্প, চিনি শিল্প, এইগুলোই হলো উৎপাদন শিল্প। কারণ এইগুলো কি করা হয়, বিভিন্নভাবে প্রক্রিয়াকরণের মাধ্যমে এগুলোর একটা রূপগত বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে ব্যবহার উপযোগী একটা চূড়ান্ত পণ্যে পরিণত করা হয়। তো এই যে উৎপাদন শিল্পটা, এই উৎপাদন শিল্পটাকে কিন্তু আবার 4টি ভাগে ভাগ দেওয়া যায়।
তো এখানে চার্টে যেহেতু ওভাবে বিস্তারিত ধরানো সম্ভব হয় না এবং চার্টে ওটা আসলে দেওয়া হয়নি, এই জন্য আমিও দেইনি। তো এই যে নাম্বার 4 উৎপাদন শিল্প, এর আবার কিছু কয়েকটি শ্রেণী রয়েছে, কয়েকটি ভাগ রয়েছে, যেমন বিশ্লেষণ শিল্প, তারপর যৌগিক শিল্প, প্রক্রিয়াজাত শিল্প, সংযোজন শিল্প। তো এই বিশ্লেষণ শিল্পটা আসলে কি? এই শিল্পের একটি এটা হলো কি বলা যায়, উৎপাদন বিশ্লেষণ করে অনেকগুলো পণ্য তৈরি করা হয়। যেমন তেলকে পরিশোধনের মাধ্যমে কি করা হয়, ডিজেল, পেট্রোল, তারপরে কেরোসিন, এইসব পণ্যে তৈরি করা হয়। তো একটি পণ্য যেটাকে বিশ্লেষণ করে অর্থাৎ ভেঙে বলা যায় অনেকগুলো পণ্য তৈরি করা হয়, তখন সেটা হলো বিশ্লেষণ শিল্প। তারপর রয়েছে যৌগিক শিল্প, একাধিক দ্রব্যের সংমিশ্রণ। এখানে একাধিক দ্রব্যের সংমিশ্রণে যখন একটি নতুন দ্রব্য তৈরি করার যে প্রক্রিয়া বা যে শিল্প, সেটাই হলো যৌগিক শিল্প। তো সিমেন্ট শিল্পের কথা আমরা বলতে পারি, যে উদাহরণ হিসেবে সিমেন্ট শিল্পে যে পাথর, কয়লা এবং জিপসামের ব্যবহার করে সিমেন্ট কিন্তু প্রস্তুত করা হয় বা তৈরি করা হয়। তাহলে এইটা হলো যৌগিক শিল্পের উদাহরণ। তারপর নাম্বার 3 বা রোমান 3-এ রয়েছে প্রক্রিয়াজাত শিল্প। এই শিল্পে কাঁচামালকে বিভিন্ন স্তরে প্রক্রিয়াজাত করে চূড়ান্ত পণ্যে রূপান্তর করা হয়। যেমন কাগজ, চিনি, তারপর কাপড়, এগুলো হলো প্রক্রিয়াজাত শিল্প। আরেকটি রয়েছে সংযোজন শিল্প, অর্থাৎ বিভিন্ন পার্ট সংযোগ দেওয়ার মাধ্যমে যে শিল্পটা তৈরি করা হয় সেটা হলো সংযোজন শিল্প। অর্থাৎ উপকরণগুলোকে একত্রিত করে একটি পূর্ণাঙ্গ একটা পণ্যে রূপ দেওয়া হয়। যেমন গাড়ি, রেডিও, টেলিভিশন, এগুলো হলো তোমার সংযোজন শিল্প। তো এরপরে রয়েছে নাম্বার 5 সেবা পরিবেশন শিল্প। মানুষের জীবনযাত্রা সহজ ও আরামদায়ক করে যে শিল্প করে থাকে সেটাই হলো সেবা পরিবেশনকারী শিল্প। যেমন বিদ্যুৎ, গ্যাস, পানি, এগুলো হচ্ছে কি করে আমাদের জীবনকে আরো আরামদায়ক করেছে, আমাদের অনেক জীবনটা অনেক সহজ হয়ে গিয়েছে। এই জন্য এই শিল্পগুলো হলো সেবা পরিবেশনকারী শিল্প। তো এরপর দেখো, এটা হলো ক। এরপর আসি আমরা খতে বাণিজ্য এবং গ হলো প্রত্যক্ষ সেবা। তো বাণিজ্য হলো, এবার কিন্তু আমরা বাণিজ্যতে চলে আসছি, যে ব্যবসার আরেকটি শ্রেণী বাণিজ্যতে আমরা চলে এসেছি। বাণিজ্য হলো ব্যবসার অন্যতম একটি শাখা। উৎপাদকের নিকট হতে ভোক্তার নিকট পণ্য ও সেবা নির্বিঘ্নে পৌঁছানোর যাবতীয় যে একটা যে প্রতিবন্ধকতা অপসারণের যে একটা কার্যাবলী, এই কার্যক্রমটাই হলো বাণিজ্যের কাজ। বাণিজ্যের আওতাভুক্ত কিছু বিষয় রয়েছে, এই বিষয়গুলো এখানে আমি উল্লেখ করেছি। বাণিজ্যের আওতাভুক্ত বিষয় পণ্য বিনিময় আর পণ্য বিনিময়ের সহায়ক কার্যাবলী। তো এই পণ্য বিনিময়টা হলো আসলে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্যদ্রব্য বা সেবা সামগ্রী ক্রয় বিক্রয়ের যে একটা কার্য, সেটাই হলো পণ্য বিনিময় বা ট্রেড। তো বাণিজ্যের এই সম্পাদিত কাজের মধ্যে ট্রেড হলো প্রধান কাজ, অর্থাৎ
এই বাণিজ্য যে দুই ধরনের কাজ সম্পাদন করে তার মধ্যে ট্রেডটা হলো বা পণ্য বিনিময় হলো প্রধান কাজ। এই পণ্য বিনিময় বা ট্রেডকে আবার দুভাগে ভাগ করা যায়, সেটা হলো অভ্যন্তরীণ বাণিজ্য এবং বৈদেশিক বাণিজ্য। তো এই অভ্যন্তরীণ বাণিজ্যটা আসলে একটি দেশের যে ভৌগোলিক সীমারেখা, সেই সীমারেখার মধ্যে যে ক্রয় বিক্রয় কার্য সম্পাদিত হয় তাকে আমরা বলে থাকি কি অভ্যন্তরীণ ব্যবসা। এই ব্যবসাকে আবার দুভাগে ভাগ করা যায়, যেমন পাইকারি ব্যবসা, খুচরা ব্যবসা। পাইকারি ব্যবসা কি আমরা জানি যে কোনো বৃহদায়তন উৎপাদকের নিকট থেকে পণ্য ক্রয় করে এনে খুচরা ব্যবসায়ীর নিকট বিক্রয় করে, তারা হলো পাইকার বা পাইকারি ব্যবসা। আর খুচরা ব্যবসা বলতে পারি যে পাইকারের নিকট থেকে সীমিত পরিসরে পণ্য ক্রয় করে নিয়ে এসে সেটা হলো খুচরা চূড়ান্ত ভোগকারীর নিকট বিক্রয়কারী হলো খুচরা ব্যবসায়ী। তো শিক্ষার্থী, এরপরে আমরা অভ্যন্তরীণ ব্যবসা, পাইকারি, খুচরা চলে গেল। তারপর আমরা চলে আসি বৈদেশিক ব্যবসা। বৈদেশিক ব্যবসা আসলে দুটো দেশের মধ্যে অথবা দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যে ক্রয় বিক্রয় কার্য অনুষ্ঠিত হয় তাকে আমরা বৈদেশিক ব্যবসা বলে থাকি। যেমন এই বৈদেশিক ব্যবসা আবার তিন ধরনের: আমদানি, রপ্তানি এবং পুনরপ্তানি। তো এই আমদানিটা আসলে কি? যখন অন্য দেশ থেকে পণ্য দেশের জন্য ক্রয় করে আনা হয় তখন সেটা হলো আমদানি। এবং রপ্তানিটা হলো আসলে দেশের চাহিদা পূরণ করার পরে যখন পণ্য উদ্বৃত্ত পণ্য বিদেশে অর্থাৎ দেশের বাইরে রপ্তানি করা হয় তখন সেটা হলো রপ্তানি ব্যবসা। এবং পুনরপ্তানিটা কি? দেখো আমি এখানে লিখে দিয়েছি পুনরপ্তানি ব্যবসা। পুনরপ্তানিটা হলো যখন ভোগ ও ব্যবহারের উদ্দেশ্যে, আচ্ছা আমি এই যে আমদানি রপ্তানি আলোচনা করেছি এগুলো কিন্তু ভোগ ও ব্যবহারের উদ্দেশ্যেই। তো পুনরপ্তানিটা হলো ভোগ ও ব্যবহারের উদ্দেশ্য ছাড়া তৃতীয় কোনো দেশে পুনরায় রপ্তানির উদ্দেশ্যে পণ্য যখন আমদানি করা হয় তখন সেটা হলো পুনরপ্তানি। তাহলে এই বিষয়টি বুঝেছো যে পুনরপ্তানি কি? এই ছোট্ট আকারে বা ব্রিফ কোশ্চেন আকারে এই পুনরপ্তানি প্রশ্নটা তোমাদের প্রায়ই থাকে, দেখা যায় যে পুনরপ্তানি কি। নাম্বার 1, মার্ক 1। তো এটা হলো যখন ভোগ ও ব্যবহারের উদ্দেশ্য ছাড়া তৃতীয় কোনো দেশে পুনরায় রপ্তানির উদ্দেশ্যে, মানে শুধু ভোগের জন্য আমি যে আরেক দেশ থেকে নিয়ে আসলাম সেটা কিন্তু নয়, ভোগ ও ব্যবহারের উদ্দেশ্য ব্যতীত বা ছাড়া তৃতীয় কোনো দেশে পুনরায় রপ্তানির উদ্দেশ্যে পণ্যদ্রব্য আমদানি করা হয় তখন সেটা হলো পুনর্রপ্তানি। তারপর দেখো এবার হলো আমরা আমাদের শেষ পণ্য বিনিময়ের প্রত্যেকটি শাখা আলোচনা হয়ে গেল। এবার পণ্য বিনিময়ের সহায়ক কার্যাবলী। পণ্য বিনিময়ের সহায়ক কার্যাবলী। পণ্য বন্টন বা বিনিময়ের ক্ষেত্রে ক্রয় বিক্রয় কার্য সুষ্ঠুভাবে সম্পাদনের অর্থগত, ঝুঁকিগত, স্থানগত, প্রচারগত এই যে প্রতিবন্ধকতা দূরীকরণের জন্য যে কাজগুলো করা হয়, অর্থাৎ অর্থগত প্রতিবন্ধকতা দূরীকরণের জন্য ব্যাংক, ঝুঁকিগত প্রতিবন্ধকতা দূরীকরণের জন্য বিমা বা ইন্স্যুরেন্স, এবং স্থানগত প্রতিবন্ধকতা দূরীকরণের জন্য পরিবহন, আর প্রচারগত প্রতিবন্ধকতা দূরীকরণার্থে আমরা কি করি? বিজ্ঞাপন। এই সব কার্যের যে প্রয়োজন পড়ে এগুলো হলো পণ্য বিনিময়ের সহায়ক কার্যাবলী। আর মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত এসব কার্যসমূহ হলো ব্যবসায়ের আওতাভুক্ত। দেখো প্রিয় শিক্ষার্থী, তো আমাদের এই
পুরো চার্টে আর একটু বাকি আছে। প্রত্যক্ষ সেবা গ। আমরা কিন্তু এতক্ষণ ক এবং খ আলোচনা করেছি, এবার আমরা প্রত্যক্ষ সেবা আলোচনা করব। প্রত্যক্ষ সেবা কি কি? ডাক্তারি, আইনবৃত্তি, হিসাববৃত্তি, প্রকৌশলী, এইগুলো। তো এই অর্থ উপার্জন বা মুনাফা অর্জনের উদ্দেশ্যে স্বাধীন পেশায় নিয়োজিত যে পেশাগুলো, হিসাবরক্ষক, ডাক্তারি, প্রকৌশলী, তারপর উকিল, এই প্রভৃতি পেশাজীবীগণ অনেক সময় প্রত্যক্ষভাবে সেবাকর্ম প্রদান করে থাকেন। তো যখন তারা সম্মিলিতভাবে, এই ডাক্তাররা কি করে, কয়েকজন ডাক্তার মিলে যখন একটা ক্লিনিক খুললো, তারপর অনেকগুলো শিক্ষক মিলে দেখা যায় কোচিং সেন্টার খুললো, অনেকগুলো আইনবৃত্তি অর্থাৎ উকিল, অনেকগুলো উকিল মিলে যখন অ্যাটর্নি ফার্ম খুললো, এবং উকিলরা মিলে কি করলো, বা প্রকৌশলীরা মিলে ইঞ্জিনিয়ারিং ফার্ম খুললো, তখন কি হলো, এইগুলো প্রত্যেকটি এক একটা ব্যবসা প্রতিষ্ঠান হয়ে গেল। তো এইগুলো হলো এই ব্যবসায়ের যে প্রত্যক্ষ সেবার সেক্টরটা আছে, এইগুলো হলে যখন এইভাবে সম্মিলিতভাবে করা হয়, তখন সেগুলো ব্যবসায় রূপান্তরিত হয়, ব্যবসায়ের আওতাভুক্ত হয়ে যায়। তো এর সম্মিলিত যে আলোচনাগুলো আমি করেছি এতক্ষণ, এই আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে আসলে ব্যবসার পরিধি বা আওতা আসলে নির্দিষ্ট কতিপয়, এই যে আমি যে আলোচনা করলাম, নির্দিষ্ট সংজ্ঞার মাধ্যমে সংজ্ঞায়িত করা যায় না। তো ব্যবসায়ের আওতা ও পরিধি অত্যন্ত ব্যাপক। আশা করি তোমরা ব্যবসায়ের পরিধি সম্পর্কে কিছুটা হলেও ধারণা পেয়েছো, বুঝেছো, এবং তোমাদের কাছে আমার পরামর্শ থাকবে, তোমরা বাসায় বসে এই প্রশ্নটা আরেকটু ভালো করে দেখবে, চার্টটা একটু লক্ষ্য করবে, তাহলে তোমরা বিস্তারিত আরও সুন্দর ক্লিয়ার করে জানতে পারবে। আর এই ছিল আজকের ক্লাস। তো আজ এ পর্যন্তই, পরবর্তী ক্লাসে দেখা হবে তোমাদের সাথে। শুভকামনা তোমাদের সবার জন্য। আল্লাহ হাফেজ।